তো দেখ, আজকে যে কোশ্চেনটা পড়বো প্রথমে খুচরো ব্যবসার কার্যাবলী, ঠিক আছে? খুচরো ব্যবসার কার্যাবলী। তো দেখ, খুচরো ব্যবসার কার্যাবলীটা পড়ছি। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দিতে পারে এই কোশ্চেনটা, ঠিক আছে? তো খুচরো ব্যবসার কার্যাবলী বলছে, খুচরো ব্যবসার কার্যাবলীকে আমরা দুদিক থেকে ভাগ করতে পারি। কি? এটাই আমি কোশ্চেন আলাদা করে দিয়েছি। আমি দিয়েছি এই কোশ্চেনটা, ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছি। উৎপাদক ও পাইকারি ব্যবসার প্রতি এরকম ভাবে কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, দেখ কোশ্চেনটা অনেক বড় হয়ে যায়। এই কোশ্চেনটা কেমন দিতে পারে পরীক্ষায়? দেখ, খুচরো ব্যবসার যে কার্যাবলী এটা দুদিক থেকে ব্যাখ্যা করা যায়। তোকে পরীক্ষায় এমন দিতে পারে, বলবে তুমি খুচরো ব্যবসার কার্যাবলী লেখো, উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীর প্রতি খুচরো ব্যবসার কার্যাবলী লেখো। এরকম আলাদা কোশ্চেন দিতে পারে, বা দিতে পারে ভোগকারী বা ক্রেতা সাধারণের প্রতি খুচরো ব্যবসার কার্যাবলী। দুটো আলাদা করে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো তোকে দুটোই পড়ে রাখতে হবে, যে কোনো একটা দিতে পারে পরীক্ষায়, ঠিক আছে? দেখ, এই পেছনে যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দাগ দিলাম তার মধ্যে এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে? তো দেখ পেছনে দেখ, দেখ ১২৭ পাতায় দিয়েছিলাম না, উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীর প্রতি খুচরো ব্যবসার কার্যাবলী একটা কোশ্চেন, আবার ক্রেতা সাধারণের প্রতি খুচরো ব্যবসার কার্যাবলী একটা কোশ্চেন, দুটো আলাদা করে কোশ্চেন দিয়েছিলাম। দেখ পড়াচ্ছি, হ্যাঁ, দুদিক থেকে ব্যাখ্যা করা যায়। প্রথমে কি বলছে, উৎপাদক, উৎপাদক মানে কি? ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার। পাইকারি ব্যবসায়ী মানে হোলসেলার, এদের প্রতি খুচরো ব্যবসা কি কাজ করে থাকে? এদের প্রতি খুচরো ব্যবসার কাজটা কি? প্রথম কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা, মানে ইনফরমেশন সাপ্লাই করা, ইনফরমেশন। খুচরো ব্যবসায়ী কি করে জানিস তো? এদিক শোন, মনোযোগ সহকারে শুনবি। দেখ, একটা হয় হচ্ছে ম্যানুফ্যাকচারার, একটা হয় হোলসেলার, আর একটা হয় রিটেলার। বুঝতে পারছিস কাকে ম্যানুফ্যাকচার বলে, কারা ম্যানুফ্যাকচার, কারা হোলসেলার, কারা রিটেলার? নিশ্চয়ই বুঝতে পারছিস, তাকে আমি বলেইছি ব্যাপারটা। এই দেখ, ম্যানুফ্যাকচারার এরা গুডস তৈরি করবে, কোনো প্রোডাক্ট তৈরি করবে, তৈরি করে কাকে দেবে? হোলসেলারকে দেবে, বা হোলসেলার ম্যানুফ্যাকচার থেকে গুডস কিনবে, ঠিক আছে? হোলসেলার আবার কাকে বেচবে এই মালগুলো? রিটেলারকে বেচবে। রিটেলার আবার কাকে বেচবে মালগুলো? কাস্টমারকে বেচবে। বুঝতে পারলি? এটা হচ্ছে এটা হচ্ছে একটা চেইন, এটা হচ্ছে একটা চেইন, ঠিক আছে? তার মানে এই যে ম্যানুফ্যাকচারার যে প্রোডাক্টটা তৈরি করলো, সেই প্রোডাক্টটা আল্টিমেটলি ইউজ করবে কে? কাস্টমার। তাহলে কাস্টমারের মধ্যে যদি কোনো অভাব অভিযোগ থাকে, এই খবর কাকে পৌঁছাতে হবে? কাস্টমারের যে কোনো রকমের যদি কমপ্লেন থাকে, অভাব অভিযোগ থাকে, সেই খবর কার কাছে পৌঁছাতে হবে? ম্যানুফ্যাকচারের কাছে। কিন্তু কে পৌঁছাবে কে? কাস্টমার তো ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করতে পারবে না। কাস্টমার রিটেলারকে বলবে, রিটেলার হোলসেলারকে বলবে, হোলসেলার ম্যানুফ্যাকচার। এটা একটা চেইন হিসেবে কাজ করে। তো এখানে প্রথম পয়েন্ট এটাই বলছে, বুঝতে পারলি? প্রথম পয়েন্ট কি বলেছে? ওই তথ্য সরবরাহ করা। খুচরো ব্যবসায়ী ভোগকারীদের চাহিদা, রুচি, পছন্দ, অভ্যাস, ফ্যাশন ইত্যাদি বিষয়ে কোনো পরিবর্তন ঘটলে সর্বরকম তথ্য পাইকারি ব্যবসায়ী ও উৎপাদককে সরবরাহ করে, ঠিক আছে? মানে ও পাইকারি ব্যবসায়ীকে সরবরাহ করবে, পাইকারি ব্যবসায়ীকে সরবরাহ করবে, উৎপাদককে সরবরাহ, ম্যানুফ্যাকচারকে সরবরাহ করবে। ২ নম্বর বলছে, পণ্য সামগ্রীর চাহিদা বৃদ্ধিতে সাহায্য করে। খুচরো ব্যবসায়ীরা বাজারের চাহিদা জানে। মানে যারা রিটেলার, ওরা তো বাজারের, মানে মার্কেটে কি চাইছে, মার্কেটের লোক কি চাইছে, সেটা তো সবার প্রথম কে জানে? রিটেলার জানে, ঠিক আছে? এবং নতুন চাহিদার সৃষ্টি করে। ফলে খুচরো ব্যবসায়ী উৎপাদনকারীর পণ্যের চাহিদা বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। নেক্সট পয়েন্ট, বিজ্ঞাপন ও প্রচার, মানে অ্যাডভার্টাইজমেন্ট এবং পাবলিসিটি। উৎপাদকের পণ্যের সঙ্গে ক্রেতার পরিচয় ঘটিয়ে খুচরো ব্যবসায়ী পণ্যের প্রচার ও বিজ্ঞাপনের কাজ করে থাকে। তার মানে এই যে অ্যাডভার্টাইজমেন্টের কাজ কে করে থাকে? খুচরো ব্যবসায়ীরা। খুচরো ব্যবসায়ীরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে থাকে। মানে উৎপাদকের পণ্যের সঙ্গে, উৎপাদক মানে ম্যানুফ্যাকচার যে পণ্যটা তৈরি করলো, তার সাথে ক্রেতার পরিচয় ঘটাবে। পরিচয় ঘটিয়ে খুচরো ব্যবসায়ী পণ্যের প্রচার করে এবং এটাকে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে থাকে। ক্রেতাদের আকৃষ্ট করে বিক্রয় বৃদ্ধি করে। মানে খুচরো ব্যবসায়ী কি করে? ক্রেতাদের অ্যাট্রাক্ট করে। কনজিউমারকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করে সেল বাড়িয়ে দেবে। কিভাবে? খুচরো ব্যবসায়ী দোকানে বিভিন্ন, মানে দেখবি তুই যদি লোকালে সমস্ত রিটেল দোকানে যাস, ও কি দোকানদাররা কি সুন্দরভাবে দোকানে জিনিসগুলো সাজিয়ে রাখে। সাজিয়ে রাখাতে তুই কি হয়? অ্যাট্রাক্ট হোস, তুই এই প্রোডাক্টটা ধরে তুলবি, এটা কি দাম, কেমন সব দেখিস না? তো তুই অ্যাট্রাক্ট হোস। তাহলে কি বলছে? খুচরো ব্যবসায়ী দোকানে বিভিন্ন পণ্য সাজিয়ে রেখে ক্রেতাদের অ্যাট্রাক্ট করে, ফলে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। তুই দোকানে ঢুকেছিস, যে তুই হয়তো ওইটা তুই কিনতে যাসনি, অন্য জিনিস কিনতে গেছিস, কিন্তু হুট করে একটা চোখে পড়ল, সাজিয়ে রেখেছে, তোর চোখে পড়ল। তখন তুই ওটাকে ধরে দেখলি। এবার তুই ওটাকে কিনে নিলি, তোর ভালো লাগলো, তুই কিনে নিলি। ঠিক আছে তো? তারা বলছে বিক্রয়ে নিশ্চয়তা দান করে। মানে আ খুচরো ব্যবসায়ী কি করে?
বিক্রি করতে একটা অ্যাসুরেন্স দেয়। বলছে খুচরো ব্যবসায়ীর আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীর কাছে বাজারের খবর উপস্থাপন করে এবং পণ্যদ্রব্য বিক্রয়ের নিশ্চয়তা দান করে। বলছে তুমি এই ধরনের প্রোডাক্ট তৈরি করো, মার্কেট এখন চাইছে এইটা। ঠিক আছে? বিক্রি হয়ে যাবে। এটা কার দিক থেকে বললাম বল? এটা হচ্ছে উৎপাদক ও পাইকারি ব্যবসায়ীর প্রতি খুচরো ব্যবসায়ীর কাজ। কি? ভোগকারী তথা ক্রেতা সাধারণের প্রতি খুচরো ব্যবসা কি কাজ করে? খুচরো ব্যবসা মানে রিটেলার কি কাজ করে? ক্রেতাদের প্রতি কি কাজ করে? আজকে আমি একটা রিটেল শপে কিনতে গেছি, কিছু জিনিস কিনতে গেছি। আমার জন্য রিটেলার কি কাজ? আমার জন্য কি কাজ করবে? ১ম পয়েন্ট। পছন্দ মতো পণ্য সরবরাহ করে। আমি যা গুডস চাই আমাকে সেই পণ্যকে সার্ভ করতে হবে। কি বললাম? আমি যেই ধরনের জিনিস চাই সেই ধরনের জিনিস সে আমাকে সার্ভ করতে হবে। আর যদি সেই ধরনের প্রোডাক্ট সার্ভ না করে আমি তাহলে কিনবো না ওর দোকান থেকে। বলছে কি খুচরো ব্যবসায়ীরা ভোগকারীদের পছন্দমতো পণ্য সরবরাহ করে স্থানীয় মানুষের চাহিদা মেটায়। ২ নম্বর সুষ্ঠু বন্টন ব্যবস্থা সৃষ্টি করে। খুচরো ব্যবসায়ীর সঙ্গে ঠিক আছে ভোগকারীদের সরাসরি যোগাযোগ থাকে ফলে পণ্য বিপণনের ক্ষেত্রে সুষ্ঠু বন্টন ব্যবস্থা গড়ে ওঠে। নরমালি ভাব আমি একজন কাস্টমার আমার সঙ্গে কার যোগাযোগ থাকবে? যে তৈরি করে তার যোগাযোগ থাকবে? নাকি যে হোলসেলার তার যোগাযোগ থাকবে? নাকি আমার পাড়ার মুদিখানা দোকানের যোগাযোগ থাকবে? কার যোগাযোগ থাকবে? ডাইরেক্ট মুদিখানা দোকানের সঙ্গে। এটা হচ্ছে রিটেলার। রিটেলারের সঙ্গে আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে। ঠিক আছে? বলতে কানেকশন থাকবে। ফলে সুষ্ঠু বন্টন ব্যবস্থা সৃষ্টি হবে। বলছে পণ্য মূল্যে স্থিতিশীলতা বজায়। খুচরো ব্যবসায়ীরা বাজারে নতুন কোনো পণ্য এলে তার সরবরাহের ধারাবাহিকতা অব্যাহত রেখে পণ্যের মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে। মানে কি করে? মানে রিটেলাররা কি করে? বাজারে যদি কোনো মার্কেটে কোনো নতুন গুডস চলে আসে, নতুন প্রোডাক্ট আসে, ঠিক আছে? সেটা সাপ্লাইয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখে। ঠিক আছে? ওটাকে যাতে কন্টিনিউয়াস থাকে, যাতে ওটা আ ঠিকঠাক বিক্রি হয় এবং পণ্যের মূল্যের স্থিতিশীলতা বজায় রাখে। নেক্সট বলছে পণ্য নির্বাচনের সাহায্য। ঠিক আছে? রিটেলাররা মানে খুচরো ব্যবসায়ীদের পণ্যের গুণাগুণ ও ক্রেতার রুচি সম্পর্কে অভিজ্ঞ থাকার ফলে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী থেকে নিজের পছন্দমতো পণ্য নির্বাচন করে ভোগকারীদের সাহায্য করে। দেখ, যে দোকানে রিটেলার বসে থাকে জানে ক্রেতা কি ধরনের গুডস পছন্দ করে। তোর পছন্দ মতনই গুডস ওকে বের করে দিয়ে দেবে। তাই লিখেছে। ক্রেতাদের সুবিধা প্রদান। খুচরো ব্যবসায়ীরা ভোগকারীদের ধারে বা কিস্তিতে অর্থ পরিশোধ করে। খুচরো ব্যবসায়ীরা ভোগকারীদের ধারে বা কিস্তিতে অর্থ পরিশোধ, পণ্য বাছাই। দেখ, আজকে যে রিটেলার আছে, যে লোকাল মুদিখানা দোকান আছে, গ্রোসারি শপ আছে, ও কি করে? লোকালে সবাই তো আর ক্যাশে গুডস কেনে না। অনেকে তো ধারে গুডস কেনে। তা রিটেলার কি করে? ওদের ধারের সুযোগ দেয়। বলে, ঠিক আছে তুমি আমার দোকান থেকে ধারে গুডস কিনতে পারো। ঠিক আছে? আর কি সুবিধা দেয়? যে তুমি পণ্যটা বাছো, তুমি বাছাই করে নাও, কোনো সমস্যা নেই। সেই বলেছে খুচরো ব্যবসায় ভোগকারীদের ধারে বা কিস্তিতে অর্থ পরিশোধ, পণ্য বাছাই, ফেরত ইত্যাদি শর্তে পণ্য সরবরাহ করে থাকে। ফলে ক্রেতারা যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করে থাকে। তাহলে দুটোই তোকে আলাদা, আলাদা করে করতে হবে। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে লিখে দিত খুচরো ব্যবসায়ী কার্যাবলী লিখ। বুঝিস তো? বড় কোশ্চেন দিয়ে দিত। এখন ওরকম দেবে না। এখন তোর পরীক্ষা আলাদা, আলাদা দিতে পারে। আলাদা, আলাদা দেবে, আলাদা, আলাদা দেবে। ঠিক আছে তো? আচ্ছা। এবার কি কোশ্চেন পড়বো দেখে নিই। এটা পড়ানো, এই কোশ্চেনটা পড়ানো। খুচরো ব্যবসার কার্যকরী। আমি আগে ইম্পোর্টেন্ট কোশ্চেন গুলো করাই দিই, বুঝিস তো? এবার পড়বো বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য। আমি যে পিডিএফ পাঠিয়েছিলাম বইতেও থাকতে পারে, তোদের বইতেও থাকতে পারে, ওটা আমি পিডিএফ দিয়ে পড়াচ্ছি। স্ক্রিনে বের করেছি। বৈশিষ্ট্য পড়ার আগে না আমি একটা বিভাগীয় বিবরণ কাকে বলে একটু বলি, নাহলে তো বুঝতে অসুবিধা হবে না? এই দেখ, কাকে বলে হয়তো পরীক্ষায় দেবে না। শর্ট কোশ্চেন দেখতে হবে, পেছনে দেখতে হবে ২ নম্বরে যদি থাকে চ্যাপ্টারে দেখে নেবো একবার। তাহলে তোর দিতে পারে কাকে বলে দিতে পারে। হ্যাঁ, ২ নম্বর আছে বিভাগীয় বিবরণ কাকে বলে দিতে পারে। বিভাগীয় বিপণন কাকে বলে একটু পড়ি। এটাকে ইংলিশটা বলা হয় ডিপার্টমেন্টাল স্টোরস। কি বললাম? এটাকে বলা হয় ডিপার্টমেন্টাল স্টোরস, বিভাগীয় বিপণী। কি বলছে? বলছে একই ছাদের নিচে, ভালো করে পড়বি, শুনবি হ্যাঁ? কি বলছে বিভাগীয় বিপণী কাকে বলে? একই ছাদের নিচে
ঠিক আছে? কি বললাম? মানে একটা ছাদ, বুঝতে পারলি তো? মানে যেখানে সমস্ত দোকান থাকে। আমি একটা আগে এক্সাম্পল পড়ে দিই, তাহলে মানে তোর বুঝতে সুবিধা হবে। দেখ নিচের দিকে দিয়েছে, একদম নিচের লাইনে দিয়েছে, একদম নিচের লাইনে বিভাগীয় বিপণীর উদাহরণটা কি দিয়েছে? কলকাতা সমবায়িকা, কমলালয় স্টোর্স লিমিটেড, ওয়াচেল মোল্লা অ্যান্ড সন্স লিমিটেড, খাদি গ্রামান্তক ভবন। ঠিক আছে তো? তো এইগুলো হচ্ছে এর আ মানে এইগুলো হচ্ছে এর বিভাগীয় বিভিন্ন উদাহরণ। মানে একই ছাদের দিকে সব জিনিস তুই একসঙ্গে পেয়ে যাবি। অনেক থাকে না? এক জায়গায় দিয়ে সমবায়িকা দেখবি, অনেক সমবায়িকার দোকান আছে, ঠিক আছে? তো ওখানে তুই একসাথে সব জিনিস পেয়ে যাবি। ওটাই হচ্ছে বিভাগীয় বিপণী। কি বলতে চাইছে? একই ছাদের নিচে বা একটা বাড়িতে একই মালিকানা ও পরিচালনার অধীনে বিভিন্ন দ্রব্যে পৃথক, পৃথক বিভাগ নিয়ে যে বৃহদায়তন খুচরো বিক্রয়ের বিপণী গড়ে ওঠে, তাকে বলা হয় বিভাগীয় বিপণী। উদাহরণ দিয়েছে বিভাগীয় বিপণীর কয়েকটি উদাহরণ দিয়েছে আরো। কি উদাহরণ দিয়েছে? সমবায়িকা, গ্রেট ইস্টার্ন ইলেকট্রনিক্স। এই আমাদের এখানে আছে যশোর রোডে, বুঝতে পারলি তো? ডায়মন্ড প্লাজার অপোজিটেই আছে। গ্রেট ইস্টার্ন, ঠিক আছে? গ্রেট ইস্টার্ন ইলেকট্রনিক্স, ঠিক আছে? তো এটা কি? এটা কি? এটা হচ্ছে এক ধরনের, কি বললাম? এটা কিন্তু এক ধরনের বিভাগীয় ডিপার্টমেন্টাল স্টোর্স। তাহলে কি উদাহরণ বললাম? সমবায়িকা, গ্রেট ইস্টার্ন স্টোর্স, গ্রেট ইস্টার্ন ইলেকট্রনিক্স, তারপর শ্রীনিকেতন, ঠিক আছে তো? এইগুলো হচ্ছে সমস্ত বিভাগীয় বিপণীর উদাহরণ। তাহলে বিভাগীয় বিপণী কি বলেছে? একই ছাদের নিচে, কথাটা কি বলেছে? একই ছাদের নিচে একটাই মালিকানা, মালিকানা কিন্তু একজনই থাকবে। একই ছাদের নিচে একই মালিকানা ও পরিচালনার অধীনে বিভিন্ন দ্রব্যে বিভিন্ন দ্রব্যের পৃথক, পৃথক বিভাগ নিয়ে যে বৃহদায়তন খুচরো ব্যবসা গড়ে ওঠে, তাকে বলা হয় বিভাগীয় বিপণী। এবার কি বলছে? বলছে এখানে কিরকম জিনিস পাওয়া যায়? এখানে বলছে মহিলা, পুরুষ, ছেলেমেয়েদের বস্ত্র থেকে শুরু করে গৃহস্থালির জিনিস, আসবাবপত্র বিক্রি করা হয় এবং যেখানে পণ্যের ভিত্তিতে প্রচার, সেবা ও নিয়ন্ত্রণ উদ্দেশ্যে পৃথক, পৃথক বিভক্ত। মানে বুঝিস তো? এখানে কি পাওয়া যায়? ছেলে-মেয়ে, বুঝলি তো? ছেলে-মেয়ে, তারপর ম্যান, ওম্যান সবার জামাকাপড় মানে গার্মেন্টস থেকে শুরু করে ঘরের সমস্ত জিনিসপত্র, ফার্নিচার সবকিছু বিক্রি করা হয়। ঠিক আছে? এখানে কি, কি পাওয়া যায়? এটা বলল। এইগুলো সাধারণত কোথায় গড়ে ওঠে? সাধারণত বড়, বড় শহরে তৈরি হয়। সাধারণত বড়, বড় শহরে এই ধরনের বৃহদায়তন খুচরো বিপণী দেখতে পাওয়া যায়। বিভাগীয় বিপণীতে আলপিন থেকে শুরু করে মোটর গাড়ি পর্যন্ত নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়। এমনভাবে বিভাগীয় বিপণী সজ্জিত থাকে যাতে দৈনন্দিন প্রয়োজনীয় অধিকাংশ জিনিস এই একটি দোকান থেকেই কেনা যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে তোর বিভাগীয় বিপণী। মানে তোর একটু জাস্ট জেনে রাখবি। মানে এখান থেকে তুই কি কিনতে পারিস? পাতি কথা বিভাগীয় বিপণী কাকে বলে এর একটা উদাহরণ পড়ে নিস। কাকে বলে? কোনটুকু পড়বি? কাকে বলে পড়তে চাস? এই যে ২ নম্বরের জন্য এইটুকু পড়লেই যথেষ্ট। আর দরকারও নেই। এইটুকু কাকে বলে? আর উদাহরণ। ঠিক আছে? কাকে বলে উদাহরণ। আর এখানে নিচের দিকে কি বলেছে? মানে বিভাগীয় বিপণী সবার ১ম শুরু হয়েছিল কোথায়? ফ্রান্সে শুরু হয়েছিল, ফ্রান্সে। এর কিছু বৈশিষ্ট্য আমি বৈশিষ্ট্য সাজেশনে দিয়েছিলাম, দেখ ইম্পোর্টেন্ট দিয়েছিলাম, বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য দিয়েছিলাম। কোশ্চেনটা কি দিয়েছিলাম? বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য। এই দেখ, বৈশিষ্ট্য দিয়েছিলাম বিভাগীয় বিপণী। বৈশিষ্ট্য পড়বো, হ্যাঁ? বৈশিষ্ট্য। এর বৈশিষ্ট্য কি? ক্রেতার দিক থেকে কিছু বৈশিষ্ট্য আছে। বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য কটা পয়েন্ট আছে? এখানে দেখ ১০ টা পয়েন্ট আছে, ঠিক আছে তো? ১০ টা পয়েন্ট। পরীক্ষায় ৫ নাম্বার দেবে, ৫ টা পয়েন্ট লিখলেই হবে। তাহলে বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য দেখ, ১ম কাকে বলে পড়লি, কাকে বলে প্রত্যেকেই কি বুঝতে পারলি? মালিকানা কজন থাকে? মালিকানা পরিচালনা কজন করে? কি লেখা ছিল? না, ভালো করে পড়। একই ছাদের নিচে একই মালিকানা ও পরিচালনা। তাহলে মালিকানা কজন ছিল? একজন। পরিচালনা একজন। তাহলে বলছে বিভাগীয় বিপণী কারবার একই মালিকানা ও পরিচালনার অধীনে হয় এবং একই ছাদের নিচে অবস্থান করে। কাকে বলে পড়লে একটা পার্থক্য হয়ে মানে একটা বৈশিষ্ট্য তোর হয়ে গেল। তারপর বলেছে কি? বলছে নগদে বিক্রয়। তুই বিভাগীয় বিপণী, তুই ভাব, তুই নরমালি ভাব, তুই গ্রেট ইস্টার্ন এর তো উদাহরণ দিয়েছে এখানে গ্রেট ইস্টার্ন। তুই গ্রেট ইস্টার্ন এ কিছু কিনতে গেছিস। তুই এখানে বলছে বিভাগীয় বিপণীর যে বৈশিষ্ট্য, একটা পয়েন্ট তুই যখন এই গ্রেট ইস্টার্ন এই যে সমস্ত ডিপার্টমেন্টাল স্টোরস এ আমরা যখন কিছু কিনতে যাই, তুই বাকিতে কিনতে চাইলে দেয়? এইখানে তুই বাকিতে দেবে না। সব ক্যাশেই কিনতে হবে। তাহলে একটা পয়েন্ট তুই পেয়ে গেলি।
আরেকটা পয়েন্ট কি পেয়ে গেলি? একটা মালিকানা ও পরিচালনা পেলি, আরেকটা পয়েন্ট পেলি নগদে বিক্রয়। এই ধরনের বিভিন্ন সমস্ত ধরনের বিক্রয় নগদে হয়। ধারে বিক্রয়ের কোনো ব্যবস্থা নেই। সোজা পয়েন্ট, দুটো পয়েন্ট সোজা পেয়ে গেলি। সোজা, সোজা পয়েন্টগুলো পড়ছি। তারপর বলব। আচ্ছা, ৭ নম্বর পয়েন্টে দেখ অবস্থান। আচ্ছা এই ডিপার্টমেন্টাল স্টোরস গুলো সাধারণত কোথায়? গ্রামে দেখা যায়? শহরাঞ্চলে বড়, বড় শহর কয়েকটা দেখা যায়। দেখ লিখেছে। সাধারণত বড়, বড় শহরের কেন্দ্রস্থলে যেহেতু বিপণী দেখতে পাই। ৩ টে পয়েন্ট সোজা, সোজা পয়েন্ট। আমি তোকে সোজা, সোজা পয়েন্টগুলো পড়াচ্ছি। কি, কি পয়েন্ট পড়ালাম? স্যার কাকে বলে থেকে একটা পয়েন্ট বেরিয়ে গেল। এখানে নগদে বিক্রয় হয়। আর কি বললাম বল? বড়, বড় শহরে দেখা যায়। ঠিক আছে তো? নেক্সট বলছে মধ্যস্থ কারবারি। এই পয়েন্টটা সোজা। এরা পণ্যের উৎপাদনের কাজে লিপ্ত থাকে না, শুধুমাত্র মধ্যস্থ কারবারি। ও! এদের শোন, ওরা কিসের কাজ করে জানিস তো? ওরা মিডল ম্যান হিসেবে কাজ করে। এই তুই ভাব না, তুই ভাব গ্রেট ইস্টার্ন এই সমস্ত বড়, বড় কোম্পানি, কত রকমের কত ডিপার্টমেন্টাল স্টোরস। ওরা কি মাল তৈরি করে? ওরা কি করে? ওরা মিডল ম্যান হিসেবে কাজ করে। ওরা কিনে এনে মালটা বেচে। ওরা কিনে এনে মালটা বেচে। ওরা মিডল ম্যান হিসেবে কাজ করে। কি বললাম বুঝতে পারলি? তাই এখানে লিখেছে এরা পণ্যের উৎপাদন কাজে লিপ্ত থাকে, শুধুমাত্র মধ্যস্থ কারবারি হিসেবে কাজ করে বিক্রেতা। শুধুমাত্র মধ্যস্থ কারবারি হিসেবে কাজ করে। তারা বলেছে কি? আচ্ছা, এই ডিপার্টমেন্টাল স্টোর খুলতে গেলে কম টাকাতে হয়ে যায়? এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোর খুলতে গেলে কেমন টাকা লাগে? প্রচুর টাকা লাগে। বলছে এটি বৃহদায়তন খুচরো ব্যবসা হিসেবে গড়ে ওঠে। ফলে এই ধরনের কারবার গঠন করতে গেলে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়। ঠিক আছে? এগুলো ডিপার্টমেন্টাল স্টোরস। এখন কি হয়? ধর যারা চাকরি করে না? যারা চাকরি করে তাদের কাছে অত সময় নেই। সত্যি কথা বলতে এখনকার দিনে যারা চাকরি করে তাদের অত সময় নেই। ওরা কি করে? তোর কোনো একটা রোববার বা কোনো একটা ছুটির দিন পেল, ওরা চলে গেল। ওরা একটা ডিপার্টমেন্টাল স্টোরস এ ঢুকে গেল। বা বিয়ে করলে ওয়াইফ কে নিয়ে চলে গেল, বা তার বিয়ে না হলে সে তার মাকে নিয়ে চলে গেল। ঠিক আছে তো? বা বোন, দিদি যা আছে তাদেরকে নিয়ে চলে গেল। গিয়ে একবারে সব তুলে নিয়ে চলে আসে। সবকিছু তুলে নিয়ে চলে আসে। ডিপার্টমেন্টাল স্টোরস এ অনেকেই করে। আমাদের এখানে এরকম আছে, অনেক দোকান আছে। যা দরকার সব তুলে নিয়ে চলে আসলো। বুঝতে পারছিস তো কি বললাম? তোর দরকার চাল, তোর দরকার ডাল, তোর দরকার আলু, পিঁয়াজ এগুলোও পাওয়া যাচ্ছে এখন। ঠিক আছে? তোর টুক করে মনে হলো না আমার একটু ঘরবাড়ি পরিষ্কার করার জন্য তোর অ প তোর ফিনাইল লাগবে। ঠিক আছে তো? তারপর তোর বাসন মাজার জন্য সাবান লাগবে। তারপর তারপর তোর শ্যাম্পু লাগবে, গায়ে মাখার সাবান লাগবে, সেন্ট লাগবে মানে পারফিউম লাগবে, বডি স্প্রে লাগবে, পাউডার লাগবে। তো সমস্ত কিছু এক জায়গায় তুই পাবি না ডিপার্টমেন্টাল স্টোরস এ? তাহলে একবারে তো বারবার করে ১০ টা দোকান ঘুরতে হলো না। এবং কোনো বার্গেনিং করতে হলো না। একদম পুরো ফিক্সড রেট দিলাম চলে আসলো। তো এটা কি? আর তাহলে এটা কি ছোট তো ব্যবসা না, বিশাল বড় ব্যবসা। এখানে প্রচুর টাকা লাগবে, এত জিনিস রাখতে হবে। আর এখানে কত স্টাফ কাজ করে? প্রচুর স্টাফ কাজ করে। ঠিক আছে তো? তাহলে হচ্ছে ভোগ্য পণ্য বিক্রয়। আচ্ছা, এখানে কোন ধরনের পণ্য বিক্রয় হয়? মানুষের ব্যবহার মানে আমরা যে সমস্ত পণ্য ইউজ করি সেই পণ্যই বিক্রি করা হয়। বলছি সাধারণ বিভাগীয় ভোগ্য পণ্য বিক্রয় হয়। তাহলে কটা পয়েন্ট হলো? ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে তো? আরো কিছু পয়েন্ট আছে। এখানে তুই দেখতে পারিস। ঠিক আছে? আচ্ছা, বিক্রয়ের বিশেষত ধনী ও অভিজাত সম্প্রদায়ের ব্যক্তিরা নিজেদের প্রয়োজন মতো সব রকম জিনিস এই ধরনের বিপণীতে ক্রয় করতে পারে। ধনী ও অভিজাত সম্প্রদায়ের ব্যক্তিরা। ঠিক আছে? তো এটা হলো কটা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ টা পয়েন্ট পড়লাম। আরো পয়েন্ট আছে তুই পড়তে পারিস। যেমন সেবা পরিবেশন, সার্ভিস দেয়। বিভিন্ন রকমের সেবা পরিবেশন করে ক্রেতাদের সন্তুষ্ট করাই এই বিপণির মেইন উদ্দেশ্য। ক্রেতাদের সন্তুষ্টি করে। কেমন সন্তুষ্ট করে? অনেক সময় বিনা খরচে ক্রেতাদের বাড়িতে মালটা পৌঁছে দেয়। ঠিক আছে তো? তো এইটা হচ্ছে বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য। আর কি বিভাগীয় বিপণী আমি কাকে বলে পড়লাম, বৈশিষ্ট্য বললাম। সুবিধা অসুবিধা আমি সাজেশনে দিইনি, তাই আমি এখন পড়লাম না। পুরো সব শেষ হয়ে যাবে তারপর আমি দেখব। আর কি ছিল? দেখ কোশ্চেন দেখ আর কি ছিল? বিভাগীয় বিপণীর পর কি কোশ্চেন ছিল? বিপণী শৃঙ্খল কাকে বলে? এর বৈশিষ্ট্য বলব। বিপণী শৃঙ্খল কাকে বলে? এটার বৈশিষ্ট্য বলব। এটা পরেই আছে দেখ বিপণী শৃঙ্খল কাকে বলে। ঠিক আছে তো? তো বিপণী শৃঙ্খল কাকে বলে কি বলেছে? দেখ উদাহরণটা পড়। উদাহরণটা পড়। বিপণী শৃঙ্খলের উদাহরণ কি বলছে? অ্যাপেলো ওষুধের দোকান। অ্যাপেলো যে দেখিস না? অ্যাপেলো যে মেডিসিন শপ অ্যাপেলো। ঠিক আছে? ওটা হচ্ছে বিপণী শৃঙ্খল মানে চেইন স্টোর। তারপর প্যান্টালুনস। ঠিক আছে? কি বললাম? প্যান্টালুনস।
নাম তো শুনেইছিস, আর নাম শোনার কি তো সবাই প্যান্টালুন্সে গিয়ে শপিংও করেছিস। ঠিক আছে, প্যান্টালুন্স। তারপর শপার স্টপ, নাম শুনেছিস শপার স্টপ? দেখবি নিউ টাউনে আছে, নিউ টাউনে শপার স্টপ একটা বিশাল বড় হয়েছে, তোমাদের সিসি টুর পাশেই শপার স্টপ আছে, ঠিক আছে তো। তারপর স্পেন্সার্স আমাদের এখানে লেক টাউনেই আছে, লেক টাউনেই আছে একদম পুরো। কি বলবো, ওই জয়া সিনেমা হল তখন উঠে গেল, ওর পাশেই খুলেছে স্পেন্সার্স, ঠিক আছে তো। আচ্ছা, স্পেন্সার্স হাইপার, ঠিক আছে, এইগুলো সব বিপণী শৃঙ্খলের উদাহরণ। আগে উদাহরণগুলো পড়ে নেই, উদাহরণগুলো পড়ে একটা ইমাজিন করে নি, আচ্ছা এইরকম দোকান। কি কি বললাম বল? অ্যাপেলো ওষুধের দোকান, ঠিক আছে তো। আচ্ছা, অ্যাপেলো ওষুধের দোকান তুই সব জিনিস পাবি? কি পাবি ওখানে? ওষুধই পাবি, তাই তো। প্যান্টালুন্সে কি ওই গার্মেন্টস পাবি, শপার স্টপ ওটাও গার্মেন্টস পাবি, ঠিক আছে তো। তো দেখ এখানে কি বলছে, একই মালিকানা ও পরিচালনার অধীনে উৎপাদনকারীর কাছ থেকে বা পাইকারি বাজার থেকে একযোগে প্রচুর পরিমাণে এক জাতীয় পণ্য কিনে, একই ধরনের পণ্য কিনে বিভিন্ন অঞ্চলে অবস্থিত একাধিক শাখার মাধ্যমে খুচরো দামে বিক্রয়ের ব্যবস্থাকে বিপণন শৃঙ্খল বলে। অ্যাপোলোর ওষুধের দোকান শুধু কি দমদমেই আছে? এর ব্রাঞ্চ কত জায়গায়। এখন ভাবিস না ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে। প্যান্টালুন, জায়গায় জায়গায় প্যান্টালুনস আছে, জায়গায় জায়গায়। আমাদের এখানে ডিপিতে প্যান্টালুনস আছে, দেখ না এখানে কতগুলো প্যান্টালুনস আছে, খোঁজ। কাকুর কাছেতে আছে, ঠিক আছে তো। তাহলে এখানে কতগুলো প্যান্টালুনস আছে, তার মানে এইগুলো কি বলছে, ব্রাঞ্চ। এখানে ব্রাঞ্চের কথা বলছে, ব্রাঞ্চ, কিন্তু বিভাগীয় বিভাগে ব্রাঞ্চের কথা বলেনি কিন্তু, ঠিক আছে তো। বিভাগীয় ব্রাঞ্চের কথা বলা হচ্ছে না। এখানে কি বলছে, বলছে একই মালিকানা ও পরিচালনার অধীনে, মালিকানা ও পরিচালনা একজনই থাকবে, ঠিক আছে। যেমন ধর আমি যদি তোকে একটু ভালো করে বলি, যেমন প্যান্টালুন্স মালিক তো একজন, কিন্তু ওর অনেকগুলো ব্রাঞ্চ আছে, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। একই মালিকানা ও পরিচালনার অধীনে উৎপাদনকারীর কাছ থেকে, মানে যারা প্রোডিউসার বা ম্যানুফ্যাকচার, ওদের থেকে একবারে ওরা ওরা লটে মাল কেনে, প্রচুর লটে মাল কেনে, বা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে প্রচুর পরিমাণে এক জাতীয় পণ্য কিনে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা ছড়িয়ে আছে দোকান, সব জায়গায় মাল পাঠিয়ে দেয়, ঠিক আছে। খুচরো দামে বিক্রির ব্যবস্থাকে বিপণী শৃঙ্খল বলে। জানিস তো, নরমাল মুদিখানা দোকানে এত কম দামে মাল বেচতে পারে না, ঠিক আছে। ওরা যেই দামে বেচতে পারে অন্যান্য দোকানে এত দাম ওরা 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 কি করে, বাল্কে মাল কেনে, বাল্ক মানে বুঝিস তো, প্রচুর হিউজ হিউজ মাল কেনে। ছোটখাটো দোকান ওরা তো এত দাম, এত মাল কেনে না। আর যখনই তুই লটে মাল কিনবে তোর থেকে দাম প্রচুর কম নেবে। এই জন্য ওরা করতে পারে কিন্তু তুই নর্মাল লোকাল মুদিখানা দোকান থেকে ওই জিনিসটা যেই দামে পাবি, তুই ওই স্টোর থেকে ১ টাকা ২ টাকা হলেও কিন্তু কম পাবি দাম। অনেক কম পাবি। দেখবি তুই বলছিস এই বিগ বাজার, দেখবি অনেকে বিগ বাজার কেনাকাটা করে বুধবার করে চলে যায়। অনেক অফার থাকে বুধবার করে। নরমাল দোকানে অফার দেবে না। দেখবি অনেকে কোল্ড ড্রিংকস ওই মোড় থেকে কিনে নিয়ে চলে আসছে। কম দাম। এইগুলো হচ্ছে কি বললাম, চেইন স্টোরস, ঠিক আছে? চেইন স্টোরস এর উদাহরণ। আ মানে চেইন স্টোরকে বাংলায় বলা হয় বিপণী শৃঙ্খল। বিপণী শৃঙ্খল কি? তাহলে যদি পরীক্ষায় বিপণী শৃঙ্খল কাকে বলে শুধু এইটুকু লিখবি কাকে বলে আর কি উদাহরণটা লিখবি। এখানে বলেছে কি বিপণী শৃঙ্খল কি? চেইন স্টোর একটা হচ্ছে মিডল মানে মধ্যস্থ কারবারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিভিন্ন উৎপাদনকারীর কাছ থেকে প্রচুর পরিমাণে পণ্য কেনে এবং বিভিন্ন অঞ্চলে অবস্থিত একাধিক শাখার মাধ্যমে খুচরো দামে বিক্রয়ের জন্য পাঠায়। আচ্ছা, বিপণী শৃঙ্খল বৈশিষ্ট্য দিয়েছি। অলরেডি বৈশিষ্ট্য করতে গিয়ে প্রথমেই তুই কি পয়েন্ট বলতে পারিস, কাকে বলে থেকে একটা অনেক কিছু ক্লিয়ারিটি চলে আসবে। কাকে বলাটা বললেই ক্লিয়ারিটি চলে আসবে। কি পড়বি? প্রথমে বলি মালিকানা। বিপণী শৃঙ্খল মানে চেইন স্টোর এর মালিকানা কজন থাকে? অনেকে মালিক থাকে। কজন বলে? একক মালিকানা, অংশীদারি মালিকানা অথবা যৌথ মালিকানায় গঠন। মানে এটা কি হতে পারে? এই চেইন স্টোরের বিজনেস গুলো কেমন হতে পারে? মালিক একজন হতে পারে, মালিক পার্টনারশিপ বিজনেস করতে পারে, বা যৌথ মালিকানা হতে পারে, ঠিক আছে তো। কি কি বলেছে? একক মালিকানা, অংশীদারি মালিকানা, যৌথ মালিকানায় গঠিত হতে পারে। তবে কোন ধরনের মালিকানায় এরূপ প্রতিষ্ঠান গড়ে উঠবে তা নির্ভর করে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর। মানে এই ধরনের প্রতিষ্ঠান কোন ধরনের মালিকানায় গড়ে উঠবে ডিপেন্ড করবে কিসের উপর? সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর। এই যে এটা কি বলেছে, ২ নম্বর পয়েন্টটা পড়ি, ভালো পয়েন্ট। কেন্দ্রীভূত ক্রয় ও বিকেন্দ্রীভূত বিক্রয়, সেন্ট্রালাইজড পারচেজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজড সেলস। কেমন? ও পয়েন্টের দিকে ফোকাস করতে হবে। ভিতরের লেখা তোর পড়া হয়ে গেছে, অলরেডি পড়া ভিতরের লেখাটা। বিপণী শৃঙ্খল কি করে? বিভিন্ন উৎস মানে ওরা কি করে? উৎপাদনকারী মানে ম্যানুফ্যাকচার বা হোলসেলের কাছ থেকে প্রচুর পরিমাণে মাল কিনে কি করে? এক জায়গায় স্টক করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চে পাঠায়। ওরা সেটা খুচরো দামে বিক্রি করে। এটাই লেখা আছে। বলছি বিপণী শৃঙ্খল বিভিন্ন উৎস থেকে অর্থাৎ উৎপাদনকারী বা পাইকারি ব্যবসায়ী থেকে পণ্য ক্রয় করে কোনো জায়গায় মজুত করে এবং বিভিন্ন শাখার মাধ্যমে খুচরো দামে বিক্রি করে। এই জাতীয় কারবারের মালিক নিজে পণ্য উৎপাদন করে না।
হয়ে গেল। ৩ নম্বর পয়েন্ট, সমজাতীয় পণ্য। একই মালিকানা ও পরিচালনার অধীনে এই বিপণিগুলি পরিচালিত হলেও বিপণিগুলিতে সাধারণত সমজাতীয় পণ্য সামগ্রী বিক্রয় হয়ে থাকে। একই ধরনের দেখবি অনেকে করে দেখবি তুই আজকে এই প্যান্টালুনস থেকে এই প্রোডাক্টটা রেখে এসেছিস, তুই অন্য প্যান্টালুনস দিয়ে কিনে নিবি। অনেকেই করে, কোনো ব্যাপার না। এবং সমস্ত প্যান্টালুনসের কিন্তু দামটা কিন্তু সেমই থাকবে। দামটা কিন্তু সেম, দাম কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, নগদে লেনদেন মানে ক্যাশ ট্রান্সাকশন। সাধারণত এই ধরনের বিপরীতে সব লেনদেন নগদেই হয়ে থাকে। ধারে লেনদেন কারবার প্রায় হয় না বললেই চলে। ফলে ব্যাড ডেট হওয়ার রিস্ক কম। ব্যাড ডেট হয় না এখানে। ক্যাশে ট্রান্সাকশনে কি করে ব্যাড ডেট হবে? অবস্থান। আচ্ছা, এইগুলো কোথায় গড়ে ওঠে? এই ধরনের বিপণি কোথায় গড়ে ওঠে? শহরাঞ্চলে। ঠিক আছে তো? তাহলে কি বলছি? এই বিপণিগুলি সাধারণত শহরে জনবহুল অঞ্চলে অবস্থিত হয় এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে এমন স্থানে এই ধরনের বিপণিগুলো গড়ে ওঠে। সমস্ত বিপণির পরিকাঠামো প্রায় এক। বিপণি শৃঙ্খলের প্রতিটি বিপণির আসবাবপত্র, পরিকাঠামো, রূপসজ্জা, ক্রয় বিক্রয়ের পদ্ধতি, বিক্রয় কর্মীর পোশাক। তুই প্যান্টালুনসে যা, আজকে তুই ডিপির প্যান্টালুনসে যেই ওদের ড্রেস কোড আছে, তুই কল্যাণীর প্যান্টালুনসে যা, ড্রেস কোড কি আলাদা হবে নাকি? সেম ড্রেস কোড থাকবে, সেম ড্রেস কোড। ঠিক আছে তো? তারপর বলছি কেনা বেচার পদ্ধতি এগুলো সব থাকবে। ঠিক আছে তো? সমস্ত কিছু একই রকম। তাহলে এই গেল বিপণি শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলো পড়েছি। তাহলে কি পড়ালাম কোশ্চেন আজকে? আজকে পড়ালাম খুচরো ব্যবসার কার্যাবলীটা পড়ালাম, তাই তো? তারপর বিভাগীয় বিপণী কাকে বলে বৈশিষ্ট্য, বিপণী শৃঙ্খল কাকে বলে বৈশিষ্ট্য। এবার যে কোশ্চেনটা খুব ইম্পোর্টেন্ট, বিভাগীয় বিপণীর সঙ্গে বিপণী শৃঙ্খলের বিভাগীয় বিপণীর সঙ্গে বিপণী শৃঙ্খলের পার্থক্য পড়ব। এই দেখ, নিচেই আছে, চলে আয়। বিভাগীয় বিপণীর সঙ্গে বিপণী শৃঙ্খলের পার্থক্য পড়। ঠিক আছে তো? এই দেখ, প্রথমে দেখ, তোর পরীক্ষায় ৫টাই পয়েন্ট লিখতে হবে, ৫টাই পয়েন্ট। পেয়েছিস কি? 8.4, 8.4 এ আছে। সো পার্থক্য যখনই লিখবি সবার প্রথম পার্থক্য লেখার নিয়ম কি? কাকে বলে? সবার প্রথম তোকে কাকে বলে লিখতে হবে। কাকে বলে? বিভাগীয় বিপণী কাকে বলে বলেছি, বিপণী সঙ্গে কাকে বলে বলেছি, আমি আর বলছি না। ২ নম্বর পয়েন্ট তুই কি লিখবি? উদাহরণ দিবি। দেখ, ২ টো পয়েন্ট হয়ে গেল। উদাহরণ দিবি। উদাহরণ কি? উদাহরণ কি? বিভাগীয় বিপণীর উদাহরণ কি? সমবায়িকা, তারপর শ্রীনিকেতন। আর বিপণী শৃঙ্খলের উদাহরণ কি? স্যার আপনি প্যান্টালুনস বললেন, বিগ বাজার, শপার্স স্টপ এইগুলো বলে দিলি। ঠিক আছে তো? অবস্থান। বিভাগীয় বিপণী কোথায় গড়ে ওঠে? এটা বড়, বড় শহরে গড়ে ওঠে। বলছে বিভাগীয় বিপণী, এই বিপণী সাধারণত বড়, বড় শহরে অবস্থান করে। আর এই বিপণী শহর ও শহরতলির জনবহুল স্থানে অবস্থান করে, যেখানে প্রচুর জনবসতি আছে, সেখানে গড়ে ওঠে বিপণী শৃঙ্খল। মূলধনের পরিমাণ, ঠিক আছে? বিভাগীয় বিপণীতে কি দরকার? প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন। ঠিক আছে? ঠিক আছে? বিভাগীয় বিপণীতে প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন। আর বিপণী শৃঙ্খলে কি? মূলধনটা একটু কম হলেও চলে। বিজ্ঞাপন ব্যয়, ঠিক আছে তো? বিভাগীয় বিপণী মানে ডিপার্টমেন্টাল স্টোরসে অ্যাডভার্টাইজমেন্ট খরচাটা প্রচুর হয়। আর ওখানে অ্যাডভার্টাইজমেন্ট কম লাগে। ক্রেতাগণ, বিভাগীয় বিপণীতে যারা কিনতে আসে তারা খুব ধনী প্রকৃতির মানুষ হয়। ধনী মানে রিচ হয়। বিত্তশালী ক্রেতাগণই আসেন। বিত্তশালী মানে খুব ধনী বলা হচ্ছে। আর এই বিপণীতে বিপণী শৃঙ্খলে বিগ বাজারে সবাই যায়। সবাই যায়। ধনী, গরিব সবাই যায়। বড়লোক, গরিব সবাই যায়। ঠিক আছে তো? তুই বলতে পারছিস। তারপর তোর এখানে প্যান্টালুনস সবাই যায়। ঠিক আছে তো? সব রকমের ক্রেতার আগমন ঘটে। পণ্য। লাস্ট, বিভাগীয় বিপণীতে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়। বিভাগীয় বিপণীতে কি হয়? সব ধরনের পণ্য বেচা হয়। ঠিক আছে তো? আর এখানে এক জাতীয় পণ্য বেচে। স্যার মানেটা বুঝলাম। দেখ, বিভাগীয় বিপণীতে সব ধরনের জিনিস বিক্রি হয়। কিন্তু তুই ভাব প্যান্টালুনসে গিয়ে তুই যদি বলি ফ্রিজ কিনবো, পাবি? প্যান্টালুনসে ফ্রিজ পাবি? ফ্রিজ পাবি না। তুই প্যান্টালুনসে গিয়ে বলবি আমার ল্যাপটপ লাগবে, ল্যাপটপ পাবি? না স্যার ল্যাপটপ পাবো না। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তো বলছি বিভাগীয় বিপণীতে তুই সব পণ্য পাবি। কিন্তু বিপণী শৃঙ্খলে শুধুমাত্র ওই একই জাতীয় পণ্য। এটা কাকে পার্থক্যটা খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা দেখ তো কোন কোশ্চেনটায় আছে পাইকারি ব্যবসার সঙ্গে খুচরো ব্যবসার পার্থক্য। এই কোশ্চেনটা তোকে পড়তে হবে। দেখ তো কত নম্বর পেজে আছে?
এক মিনিট বলছি। এই যে 99 পেজ। পয়েন্ট নাম্বার কত? পয়েন্ট 5। 5। আগের দিন পড়াইছিলাম এটা? না। পূর্ববর্তী আলোচনা করেছিল। এই দেখ, এটা পুরো পাইকারি ব্যবসার সঙ্গে খুচরো ব্যবসার পার্থক্য। কি বলেছেন? প্রথমে তো দেখ, প্রথমটা তো বলার দরকার নেই। কাকে বলে পড়েছিলাম না আগের দিন? পাইকারি ব্যবসা কাকে বলে, খুচরো ব্যবসা কাকে বলে পড়েছিলাম। পণ্য বিক্রয়, সেকেন্ড পয়েন্ট, পণ্য বিক্রয়। পাইকারি ব্যবসায়ী কাদেরকে পণ্য বেচে? পাইকারি ব্যবসায়ী কাদেরকে পণ্য বেচে? খুচরো ব্যবসায়ী। আর খুচরো ব্যবসায়ী কাকে পণ্য বেচে? কাস্টমার, মানে ভোগকারী। ঠিক আছে, তো হয়ে গেল। তারপর পয়েন্ট হয়ে গেল। মূলধনের পরিমাণ, কোন ব্যবসায় মূলধন বেশি লাগে? পাইকারি ব্যবসায়। দেখ হয়ে গেল। তুই যে পয়েন্টগুলো পড়ে লিখতে পারবি। পাইকারি ব্যবসায় মূলধনের পরিমাণ প্রচুর লাগে, আর খুচরো ব্যবসায় কম পরিমাণ মূলধন প্রয়োজন। ক্রেতার সংখ্যা তো বল, বলছে ক্রেতার সংখ্যা কোন ব্যবসায় ক্রেতা কম থাকে? বলতে পারবি? খুচরো খুচরো ব্যবসায় কি করে ক্রেতা কম থাকে? পাইকারি ব্যবসায় ক্রেতা, পাইকারি ব্যবসায় ক্রেতা কম থাকে, খুচরো ব্যবসায় ক্রেতা বেশি থাকে, তাই না? আজকে তার ছোট মুদিখানা দোকান, ওর দোকানে বেশি কাস্টমার আছে। পাইকারি ব্যবসায়ীর কাছে, হোলসেলারদের কাছে সবাই মাল কেনে না। হোলসেলার কাছে তো যারা হোলসেলার থেকে কারা মাল কেনে? রিটেলাররা তো মাল কেনে, সবাই কেনে। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সোসাইটিতে রিটেলার বেশি নাকি কাস্টমার বেশি? বল না। মানে দোকানদার বেশি নাকি কাস্টমার বেশি? কাস্টমার বেশি। তাহলে কোথায়, কোন দোকানে কাস্টমার বেশি আসে? হোলসেলারে বেশি কাস্টমার কিন্তু রিটেলারে বেশি কাস্টমার? রিটেলার। তো এখানে বলেছে পাইকারি ব্যবসাতে লেনদেনের পরিমাণ অনেক বেশি, লেনদেনের পরিমাণ অনেক বেশি কিন্তু ক্রেতার সংখ্যা কম। আর খুচরো ব্যবসাতে লেনদেনের পরিমাণ কম কিন্তু ক্রেতার সংখ্যা বেশি। অবস্থান, পাইকারি ব্যবসা কোথায় গড়ে ওঠে? বড় বড় শহরে গড়ে ওঠে। এই যে ধর, যারা হোলসেলার করে, হোলসেল কোথায়? বড় বড় শহরে থাকবে। কিন্তু রিটেলার কোথায়? রিটেলার কি শুধু শহরেই থাকে? পুরো গ্রাম অঞ্চলেও তো থাকে। 6 নম্বর, ঝুঁকি। পাইকারি ব্যবসায়ীদের অনেক বেশি পরিমাণে পণ্য মজুত রাখতে হয়, ফলে দেখ, কাদের বেশি রিস্ক? হোলসেলারদের বেশি রিস্ক নাকি রিটেলারদের বেশি রিস্ক? বল দেখি। হোলসেলারদের। কেন? ওরা প্রচুর পণ্য ম্যানুফ্যাকচার থেকে কিনে মজুত করে রাখে। এবার ধর মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে, মার্কেটে জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে, সরি মার্কেটে ওরা তো কিনে রেখেছে হোলসেলারদের থেকে একটা, মানে ম্যানুফ্যাকচার থেকে একটা দামে কিনে রেখেছে। ধর একটা দামে, কিন্তু কোনো একটা প্রোডাক্ট 10 টাকা দিয়ে কিনেছে, এবার তো সেই প্রোডাক্টের দাম 6 টাকা হয়ে গেল, 6 টাকা হয়ে গেল, তাহলে তো লস হয়ে গেল। তাহলে কাদের রিস্ক বেশি নিতে হয়? হোলসেলারদের প্রচুর রিস্ক নিতে হয়। ঠিক আছে তো? বলছে কি রিস্ক, পাইকারি ব্যবসায়ীদের অনেক বেশি পরিমাণে যারা হোলসেলার হয় না, তাদের বিশাল বড় বড় গোডাউন আছে, গোডাউনে প্রচুর প্রচুর মাল স্টক করে রাখে। এবার এক তো জিনিসপত্র আপ ডাউন হতে পারে দাম। এবার ধর গোডাউনে মাল রেখেছে, ধর গোডাউনে আগুন লেগে গেল, বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু যারা রিটেলার, তারা কি এত মাল মজুত রাখে? ওরা অত মজুত রাখে না, ওদের ঝুঁকিটা তুলনামূলক কম। তাই বলেছি খুচরো ব্যবসায়ীদের অনেক কম পরিমাণে পণ্য মজুত রাখতে হয়, ফলে ঝুঁকির পরিমাণ অনেক কম থাকে। দেখেছিস? আমি দেখেছি যারা, আমি দেখেছি এটা চালের ব্যবসা, মানে নরমালি ধর এখানে লোকালের দোকান চালের, ও কত কত বস্তা চাল রাখে। আমি দেখেছি যারা হোলসেলার হয়, আমি দেখেছি শুধু একটা বাড়ি, কত বড় বাড়ি, মানে বিশাল বড় বাড়ি, বিশাল বড় বাড়ি। মানে ধর ওই তোদের নিশ্চয়ই তোদের স্কুল আছে, স্কুলে হল ঘর দেখেছিস তো? স্কুলে হল ঘর দেখেছিস তো? ওরকম ডবল হল ঘর, ডবল কি ৩ টে হল ঘরের মতন, শুধু ওই হল ঘরে শুধু চালের বস্তা মজুত করা আছে। মানে চালের বস্তা মজুত করা আছে শুধু ওই হল ঘরে, বস্তার পর বস্তা চালের বস্তা মজুত করা আছে। তো নরমালি রিটেলের দোকানে এত চাল রাখবে? আমি বললাম তাও, মানে একটা আইডিয়া করে দেখলাম কয়েক কোটি কোটি টাকার চাল আছে, মানে কয়েক কোটি টাকার চাল আছে, কয়েক কোটি টাকার চাল আছে। এবার বল কোনো কারণে যদি আগুনে লেগে যায়, কোনো কারণে বাই চান্স আগুন স্যার কেউ লাগায় না, শর্ট সার্কিট হয়ে গেল, ঠিক আছে? বা ধর চাল নষ্ট হয়ে গেল কোনো কারণে, চাল বিভিন্ন কারণে, একবার যদি কেউ যারা চালের ব্যবসা করে জানে, চালের বস্তা যদি একবার খোলে না, চাল যদি তাতে শেষ না হয়, চাল নষ্ট হয়ে যায়, চাল নষ্ট হয়ে যায়। বিভিন্ন রকমের পোকা পোকা ধরে, ঠিক আছে তো? যারা অ্যাকচুয়ালি যারা হোলসেল বিজনেস করে, তারা খুব ভালো এই ব্যাপারগুলো, এগুলো আমি সামনে দেখেছি। চালের বস্তা, বুঝতে পারলি তো? তো বেসিক্যালি রিস্ক কাকে নিতে হয় বললাম?
হোলসেলারদের, রিটেলারদের কিন্তু রিস্কটা তুলনামূলক কম। ক্রেতা পক্ষ, এই ব্যবসাতে মানে পাইকারি ব্যবসায়ীদের ক্রেতা কারা? হোলসেলারদের ক্রেতা কারা? বল। রিটেলার। আর রিটেলারদের ক্রেতা কারা? কাস্টমার। ওই একই পয়েন্ট, 2 নম্বর আর 7 নম্বর ঘুরিয়ে দিয়েছে, কিন্তু এই দুটো পয়েন্টই তুই লিখতে পারিস। লেনদেনের প্রকৃতি। আচ্ছা, যারা হোলসেলার হয় ওরা কি শুধু ক্যাশেই মাল বেচে? না। না। আরে আমাদের এখানে যত দোকানদার আছে রিটেলার, ওরা তো হোলসেলারদের কিনে আনে, ওরা কিন্তু বাকিতে কিনে আনে। দিতে হবে, বাকি না হলে ওরা করবে কি করে ব্যবসা? দিতে হবে। তো বলছি, এই ব্যবসায় ক্রয় বিক্রয় ধারে, নগদে অথবা চেকের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু খুচরো ব্যবসায় মানে নরমালি আমি বারবার বলছি নরমালি, এখানে কোশ্চেন থাকতেই পারে। এই যে আমাদের লোকালে যত রিটেলার দোকান আছে, ওরা নরমালি নগদেই বেচে, ক্যাশেই বেচে। এবার আমাকে বলতে হয়, স্যার অনেক মুদিখানা দোকান আমাদের বাকিতে কিনে। বাকিতে কিনতে পারিস, ওরা জানে বিক্রি বাড়ানোর জন্য বাকি দিতে হয়, বিক্রিটা বাড়ানোর বাকি দিতে হয়, কিন্তু জেনারেলি ক্যাশেই হয় ট্রানজাকশন। জেনারেলি কিন্তু দেখবি তুই কোনো দোকানে কিনতে গেলি তুই সঙ্গে সঙ্গে টাকা চাইবি, সঙ্গে সঙ্গে টাকা চাইবি, টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকা সারাক্ষণ টাকা টাকা করবে, ঠিক আছে তো? কিন্তু কিন্তু তুই ভাব, কিন্তু হোলসেলারদেরকে তো, হোলসেলাররা কি করবে? হোলসেলার জানে যে ওদের একটা ধর কারোর থেকে ধর আমি 30,000 টাকার মাল কিনলাম, 30,000 টাকার মাল নিয়ে আসলাম, এরপরে যখন আমি আবার 30,000 টাকার মাল অর্ডার দেবো, তখন আগের 30,000 টাকা দেবো। তখন কি একটা বিল আটকে থাকলো না? এসব হয় বিজনেস এগুলো। পরিধি, পাইকারি ব্যবসার কার্যক্ষেত্রের পরিধি কোনো অঞ্চল বা বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়, আর খুচরো ব্যবসার পরিধি একটা স্থানীয় এলাকায় হয়। ঠিক আছে তো? আজকে আমার পাড়ায় ধর দোকান আছে, ওই দোকানের কাস্টমার কোন জায়গা থেকে আসবে? আমার পাড়ায় ধর যেখানে দোকান আছে, তো কি দমদম থেকে কাস্টমার আসবে এখানে? ও কি কালীপাড়া থেকে এখানে কাস্টমার আসবে? ও কি ক্যান্টনমেন্ট থেকে কাস্টমার আসবে? আসবে না। অজয়নগরে কোন কাস্টমার আসবে? অজয়নগরের লোকই থাকবে। অজয়নগরের লোকই থাকবে। খুব বেশি বাইরের লোক থাকবে না। কিন্তু যে পাইকারি ব্যবসা, যার ধর দমদমে তার হোলসেলের বিজনেস আছে, তো ওর থেকে বিভিন্ন জায়গার লোক আসতে পারে। যেমন ধর আমার বলছি আমাদের এখানে যারা চাল বিক্রি করে তারা হাবড়া থেকে চাল কেনে। তাহলে হাবড়ায় থেকে চাল কেনে দমদমের লোকও যাচ্ছে, হাবড়ার লোকও যাচ্ছে, বর্ধমানের লোকও যাচ্ছে, বিভিন্ন জায়গার লোক যাচ্ছে। বুঝতে পারছি গল্পটা? পণ্যের সংখ্যা। আচ্ছা, যারা হোলসেলার হয় তারা কি সব পণ্যের হোলসেলার হয়? না। যা আমি দেখেছি চালের হোলসেল করে, ও তো চালই বেচবে, ডাল বেচবে না, ও ডিম বেচবে না। তো যে চালের হোলসেলার চালই বেচবে। আর যে রিটেলার হয়, রিটেলার তো সব মাল বেচে। বুঝতে পারছিস তো? তাই বলছি, এই ব্যবসা নির্দিষ্ট কয়েকটি পণ্যের কারবার করে, এই ব্যবসা বহু প্রকারের বহু সংখ্যক পণ্যের কারবার করে। ঠিক আছে তো? তাহলে এইটা পরেই দিলাম, পার্থক্যটা ইম্পর্টেন্ট লাগলো, আমি এটা কোশ্চেন সাজেশনে দিইনি, পরে এটা পরেই দিলাম, পরে দাগ দিয়ে নিস। আচ্ছা, এবার কি করবো কোশ্চেন? পার্থক্য করতে বেশি ইন্টারেস্টিং লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে না। এবার পড়বো 32 নম্বর কোশ্চেনটা, খোঁজ কিস্তিবন্দি ক্রয় ও ভাড়া ক্রয়ের মধ্যে পার্থক্য। দেখ তো কত নম্বরে আছে? পয়েন্ট নাম্বার বল, পয়েন্ট নাম্বার। পয়েন্ট নাম্বারটা বল। কুড়ি। সাত। কুড়ি। এই দেখ, তোকে এটা সুন্দর করে বলে দিচ্ছি, এই মন দিয়ে শুনবি। এই কিস্তিবন্দি ক্রয়কে ইংরেজিতে বলে ইনস্টলমেন্ট, আর ভাড়া ক্রয়কে ইংরেজিতে বলা হয় হায়ার পারচেজ। ঠিক আছে তো? এই যে দেখবি দেখবি অনেকে বড় বড় লরি কেনে, লরি, বুঝিস তো? পাঞ্জাব লরি কেনে, পাঞ্জাব লরি কেনে। ধর পাঞ্জাব লরিটার দাম হচ্ছে, ধর সাপোজ ধর আমি জানি না কত দাম নেয়, 10 লাখ টাকা মানলাম, 10 লাখ টাকা দাম। 10 লাখ টাকা তো একবারে কেউ দিতে পারে না। দেখ গল্পটা কেমন হয়। এর পরবর্তী সময় কমার্স নিয়ে কন্টিনিউ করলে দেখবি অ্যাকাউন্টস এর একটা চ্যাপ্টার আছে হায়ার পারচেজ, এটাকে বলা হয় হায়ার পারচেজ। হায়ার পারচেজ ব্যাপারটা কি? ধর সাপোজ একটা লরির দাম 10 লাখ টাকা, লরির দাম 10 লাখ টাকা। তো ধর আজকে ধর আমি লরি লাগবে, লরি কিনতে চলে গেছি, যারা লরি বেচে তাদের কাছে চলে গেছি, লরি বেচে, লরিটার দাম 10 লাখ টাকা। ঠিক আছে? এইবার এত টাকা তো নেই, টাকা থাকলেও অনেকে ক্যাশে কেনে নেয়, না আমি এত টাকা দিয়ে কিনবো না।
ক্যাশে কিনবো, আমার তো লাগবে। এবার কি করলাম? বলল, আ আমি এটা তোমাকে মানে আমি দোকানদারকে সঙ্গে এরকম কন্ট্রাক্ট করেছি, এগ্রিমেন্ট করেছি যে আমি তোমাকে আস্তে, আস্তে টাকা শোধ করে দেব। মানে কিস্তিতে টাকা শোধ করব, কিস্তিতে। মানে ইনস্টলমেন্ট মানে না, ইনস্টলমেন্ট টাকা শোধ করব। তো তখন দোকানদার বলল কি? দোকানদাররা বলেছে, "দোকানদার কেন দেবে? কিস্তিতে কেন দেবে?" দোকানদার দেবে। কেন দেবে জানিস? ওর বিক্রি বাড়বে। ও যদি এই অপশন চালু না, তুই জানিস এখন বাইক কত লেভেলে বিক্রি হচ্ছে এখন? আগে বাইক ক্যাশেই কিনত। আর এখন যেহেতু এই সিস্টেমটা বেরিয়েছে, তার জন্য কিন্তু ওদের বিক্রি বেড়ে গেছে। আজকে ধর যে বাইকের দাম ৳১,০০,০০০ যদি ক্যাশে কিনতে হতো, তাহলে যে সবাই তো কিনতে পারবে না ক্যাশে। টাকা নেই এখন। কিন্তু এটাই যদি ইনস্টলমেন্ট সিস্টেম চালু করে দেয়, তো সবাই কিনতে পারবে। হ্যাঁ কি না? বুঝতে পারছিস, বুঝতে পারছিস না? আগে ফোন তো মানুষ কিনতেই পারত না। ধর টাকার জন্য কিনতে পারত না। এখন কোন ব্যাপারই না। তোর ইচ্ছা হলো একটা ফোন খারাপ হলো, তোর দোকানে চলে যাই, ফোন নিয়ে চলে আসলো। ফোন নিয়ে চলে আসলাম। কি সিস্টেমে নিয়েছিস তাকে? কি বলে? ইনস্টলমেন্ট সিস্টেম না? কি? iPhone চলে গেলি একটা শপিং মলে, বড় শপিং মলে চলে গেলি, দেখলি পছন্দ হলো, চলো iPhone 16 ম্যাক্স Pro নিলাম, Pro Max নিয়ে চলে আসলাম। তো আমার মাসে, মাসেই তার ইনকাম থাকতে হবে নিশ্চয়ই। মাসে, মাসে ৳৭,০০০ ৳৮,০০০ করে আমি ইনস্টলমেন্ট দিয়ে দিলাম, হয়ে গেল। ৳৭,০০০ ৳৮,০০০ করে ইনস্টলমেন্ট দিয়ে দিলাম, হয়ে গেল। ফোনটাও চলে আসলো। তো দেখবি অনেকে যারা গাড়ি কেনে, বড়, বড় গাড়ি কেনে, ওরা কিসে কেনে? সবাই ক্যাশে কেনে, ইনস্টলমেন্টে কেনে। এটাও একটা সিস্টেম। এইটা কেন করে? দোকানদাররা কেন করে? এটা করলেও কি হবে? দোকানে বিক্রি বাড়বে, বিক্রি বাড়বে। তো বিক্রি বাড়ানোর একটা ভালো পলিসি। ঠিক আছে? হায়ার পারচেজ অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। তো ধর গাড়ির দাম ৳১০,০০,০০০। দোকানদার বলল, চুক্তি হলো, বলল তোমাকে না, তুমি তো ৳১০,০০,০০০ গাড়ি কিনছো। ঠিক আছে, আমাকে না আজকে ডাউন পেমেন্ট করো। ডাউন পেমেন্ট শুনিস? নাম শুনি ডাউন পেমেন্ট? ডাউন পেমেন্ট সবাই জানিস। কোন জিনিস কেনার সময় যে পেমেন্ট করা তাকে ডাউন পেমেন্ট। যেদিন কিনলি সেদিন যে পেমেন্ট করা তাকে বলে ডাউন পেমেন্ট। সাপোজ ধর তুই ডাউন পেমেন্ট করলি কত? 30% ই জেনারেলি করে। 30% ডাউন পেমেন্ট করতে হয়। ধর ৳৩,০০,০০০ ডাউন পেমেন্ট করলি। রইল কত? ৭,০০,০০০। ৳৭,০০,০০০ বাকি রইল। বলল ৳৭,০০,০০০ বলছে, "তাহলে তুমি কিভাবে দেবে টাকাটা?" আমি বললাম, "ঠিক আছে, ৳৭,০০,০০০ বাকি তো? চলো আমি ৫ টা ইনস্টলমেন্টে টাকাটা শোধ করব।" কটা ইনস্টলমেন্টে? ৫ টা ইনস্টলমেন্ট। হ্যাঁ? তাহলে ৭,০০,০০০ ভাগ ৫ কত হলো? তাহলে প্রতিটা ইনস্টলমেন্টে আমি ৳১,০০,০০০ করে দিই। তুমি এটা দিতে পারবা প্রতিটা ইনস্টলমেন্টে। ও একটা হিসাব করে বলে দিল। তো তুই যখন দোকানে ফোন কিনতে যাস, দোকানদার জিজ্ঞাসা করে, "তুমি কটা ইনস্টলমেন্ট দিতে পারবে?" বলবে, "তুমি ৩ টে ইনস্টলমেন্ট দিতে পারলে?" পাগল হচ্ছে? ৩ টে ইনস্টলমেন্টে দিতে পারলে, তুমি ৩ টে ইনস্টলমেন্ট দাও, তো এরকম টাকা দিতে হবে। ৬ টা হলে এত, ৯ হলে এত, ১২ হলে এত। এরকম ১,৪০,০০০ করে। এবার কটা ইনস্টলমেন্ট বললাম বল? হায়ার পারচেজ সিস্টেমটা বলছি। ৫ টা ইনস্টলমেন্টে টাকাটা শোধ করতে হবে। ইন কেস তুই ৫ টা ইনস্টলমেন্ট টাকা শোধ করবি। ৫ টা ইনস্টলমেন্ট দিবি। তুই না, তুই ১ টা দিলি, ২ টো দিলি, ৩ টে দিলি, ৪ টে দিলি। ৫ নম্বর ইনস্টলমেন্টটা তুই দিতে পারলি না। কি করবে জানিস? ওই লরি কোম্পানি এসে কি করবে জানিস? তোর লরিটা তুলে নিয়ে চলে যাবে। লরি তুলে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে হায়ার পারচেজ সিস্টেম। তার মানে কি? তার মানে কি হায়ার পারচেজ সিস্টেমে তুই মালিকানা পাবি না। তুই এখন দোকান থেকে ফোন কিনে নিয়ে আয় একটা, তুই মালিকানা সঙ্গে, সঙ্গে পেয়ে গেলি। আজকে তুই একটা ইএমআই তে ফোন কিনলি, ফোনটার মালিক তুই হয়ে গেলি। কিন্তু তুই ভাব হায়ার পারচেজ এর এত টাকার বড় দামি জিনিস না। তুই যতক্ষণ না ৫ টা ইনস্টলমেন্ট শোধ হবে, ততক্ষণ তুই মালিকানা পাবি না ওই গাড়িটার। মালিকানা কবে পাবি? পুরো ৫ টা শোধ হলে তবেই তুই মালিকানা পাবি। তাহলে স্যার আমি তাহলে কি পাচ্ছি? গাড়িটা ব্যবহার করার ভাড়া দিচ্ছিস। ভাড়া দিচ্ছিস। এটাই যেটা কথাটা বলছে, হায়ার পারচেজ। তুই যে কিনেছিস তার হায়ার HIRE হায়ার পারচেজ। ঠিক আছে? ভাড়া ক্রয়। কনসেপ্টটা বুঝতে পারলি ব্যাপারটা? মালিকানা কখন পাবি? পুরো পেমেন্ট হলে মালিকানা পাবি। দেখি তো কি বলেছে এখানে? তাহলে স্যার এত টাকা? শোন, ইনস্টলমেন্ট পারচেজ আর হায়ার পারচেজ বলতে ইনস্টল পারচেজ। বলছে যে ক্রয় ব্যবস্থায় কৃত পণ্যের মূল্য একসঙ্গে পরিশোধ না করে কিস্তিতে পরিশোধ করা হয় এবং প্রাথমিক অর্থ পরিশোধ করার সঙ্গে, সঙ্গে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়, তাকে কিস্তিবন্দী ক্রয় পদ্ধতি বলে। ফর এক্সাম্পল ফোন। আমি দোকানে ফোন কিনতে চলে গেছি। ঠিক আছে তো? ফোন কেনার ফোনটা দেখে আমাকে পছন্দ হয়েছে। Samsung একটা, ঠিক আছে? ফোনটার দাম ধর ৳১,৩০,০০০। Samsung এর ফোন। iPhone এর চেয়েও কিছু, কিছু ফোন Samsung এর ভালো হয়। ৳১,৩০,০০০ ফোনটা দেখে খুব পছন্দ হয়েছে। কিন্তু এখন আমার কাছে ৳১,৩০,০০০ নেই। আমি দোকানে গেলাম, পছন্দ হলো। কিন্তু আমার সোর্স অফ ইনকাম আছে। আমি যদি ইএমআই তে নিয়ে আমি টাকা শোধ করতে পারব। ঠিক আছে তো? তো আমি বললাম এই ফোনটা পছন্দ হয়েছে। তো ফোনটা নেওয়ার সঙ্গে, সঙ্গেই মালিকানা পেয়ে গেলাম। ঠিক আছে? এখানে এটাই লিখেছে যে ক্রয় ব্যবস্থায়, ঠিক আছে? কৃত পণ্যের মূল্য একসঙ্গে পরিশোধ না করে, একসাথে পরিশোধ না করে কিস্তিতে পরিশোধ করা হয়।
ইনস্টলমেন্ট পেমেন্ট করা হয়, ঠিক আছে, শোধ করা হয়। এবং প্রাথমিক অর্থ পরিশোধ করার সঙ্গে সঙ্গে, প্রাথমিক অর্থ মানে বুঝছো এই ডাউন পেমেন্টটাকে করার সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে, মানে যে বেচছিল তার হাত থেকে আমার হাতে চলে আসলো, ঠিক আছে, মালিকানা স্থানান্তর হয়ে যাবে, ট্রান্সফার হয়ে, তাকে বলা হয় ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম, ঠিক আছে, বা ইনস্টলমেন্ট পারচেস। আর ভাড়া ক্রয় মানে হায়ার পারচেস বলে যে ক্রয় ব্যবস্থায় কৃত পণ্যের মূল্য একসঙ্গে পরিশোধ না করে কিস্তিতে পরিশোধ করা হয়, এটাও তাই, একসাথে পরিশোধ না করে কিস্তিতে পরিশোধ, এখানেও তাই। কিন্তু সম্পূর্ণ মূল্য পরিশোধ না হওয়া পর্যন্ত পণ্যের মালিকানা সত্ত্ব ক্রেতার কাছে হস্তান্তর, পুরো টাকা শোধ করো তাহলেই মালিকানা যাবে, এটাকে বলা হয় ভাড়া ক্রয়। তাহলে বুঝতে পারলি, ওটা প্রাথমিক অর্থ পরিশোধ করলে মালিকানা চলে যাবে, আর এখানে পুরো শোধ না করলে মালিকানা যাবে না। এটা হচ্ছে মেন কাকে বলে তোকে পড়তে হবে। মালিকানা হস্তান্তর কি বললাম? মালিকানা হস্তান্তর যেহেতু কনসেপ্ট হয়েছে, মালিকানা হস্তান্তর বল স্যার ইনস্টলমেন্টে তুমি কিস্তি দেওয়ার পরে মালিকানা আমার কাছে চলে আসবে, আর ওখানে পুরো শোধ করলে মালিকানা আসবে, এটাই লিখেছে। বলছে এই জাতীয় ব্যবস্থায় প্রথম কিস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা হস্তান্তরিত হয়, এই জাতীয় অবস্থায় শেষ কিস্তি দেওয়া হলে তবেই দ্রব্যের মালিকানা হস্তান্তরিত হয়। চুক্তি বাতিল কি বলছে? এই জাতীয় ব্যবস্থায় ক্রেতার পক্ষে চুক্তি বাতিল করার কোনো অধিকার থাকে না। মানে ইনস্টলমেন্টে তুই চুক্তি বাতিল করতে পারবি না, ইনস্টলমেন্টে চুক্তি বাতিল করা যায় না। কিন্তু হায়ার পারচেসে এই জাতীয় অবস্থায় পণ্যের মালিকানা হস্তান্তরের আগে যে কোনো সময় তুই চুক্তিটা বাতিল করতে পারবি, যে কোনো সময় চুক্তি বাতিল হতে পারে, যে কোনো সময়। চুক্তির ধরন এই জাতীয় ব্যবস্থা হলো ক্রয় বিক্রয় চুক্তি, আর এটা হলো এই জাতীয় ব্যবস্থা ক্রয় বিক্রয় চুক্তি নয়, এটা কেনা বেচার চুক্তি, আর এটা কিন্তু কেনা বেচার চুক্তি নয়। অতিরিক্ত মূল্য নগদ মূল্যের অতিরিক্ত যে অর্থ প্রদান করা হয় তা এই জাতীয় অবস্থায় সুদ হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে, বলছে নগদ মূল্যের অতিরিক্ত যে অর্থ প্রদান করা হয়, বুঝলি, নগদ মূল্যের অতিরিক্ত যে অর্থ প্রদান করা হয় তাকে বলা হয় সুদ। মানে ধর তুই একটা দোকানে ফোন কিনে আইফোনটার দাম হচ্ছে ধর 1,30,000 টাকা, কিন্তু তুই সারা যখন পুরো পেমেন্ট শেষ হলো দেখে তোকে 1,50,000 দিতে হবে, তাহলে কত টাকা এক্সট্রা দিতে হবে? ওটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। আর নগদ মূল্যের অতিরিক্ত যে অর্থ প্রদান করা হয় তাকে এই জাতীয় ব্যবস্থায় ভাড়া বলা হয়। ভাড়া, এখানে সুদ বলা হবে না, এখানে ভাড়া বলা হয়। তো ধর লরির দাম 10,00,000 টাকা, দেখা গেল তোকে 13,00,000 টাকা দিতে হবে, এই 3,00,000 টাকা অতিরিক্ত দিকে, এটা হচ্ছে ভাড়া। পণ্য ফেরত নেওয়ার অধিকার এই জাতীয় অবস্থায় ক্রেতা যদি কিস্তি খেলাপ করে তাহলে বিক্রেতা পণ্যটি ফেরত নেওয়ার অধিকার নেই, সে আইনের সাহায্য নিতে পারে। শোন, আজকে আমি বা তোরা দোকান থেকে কোনো একটা ফোন কিনেছিস, তুই বলেছিস আমি 3টি ইনস্টলমেন্ট টাকা শোধ করে দেবো, তুই 2টি যদি দেবে, একটা দিতে পারিস, টাইম পিরিয়ড দেবে, দিতে পারিস না, দেবে। কিন্তু তুই তাও ইনস্টলমেন্ট দিতে না পারিস, ওই দোকানদারের ক্ষমতা নেই তোর থেকে ফোন তুলে নিয়ে চলে যাবে। ও তোর কাছে আইনের সাহায্য নিতে পারে। কিসের সাহায্য? আইনের দ্বারস্থ হতে পারে, যে ও ইনস্টলমেন্টে নিয়েছে, ও টাকা শোধ করেনি, তখন ও আইনের সাহায্য নিতে পারে, কিন্তু ফোন নেওয়ার সাহস ওর নেই। ফোন নিয়ে কি করবি? কত সেই দাম পাবেও না ওরা, ঠিক আছে। তো আইনের সাহায্য নিতে পারে। কিন্তু ভাড়া ক্রয় কি হচ্ছে, এই জাতীয় অবস্থায় ক্রেতা যদি কিস্তি খেলাপ করে তাহলে বিক্রেতাদের পণ্য ফেরত নেওয়ার অধিকার, ডাইরেক্ট লরি তুলে নিয়ে চলে যাবে, ডাইরেক্ট কথা বলবে, লরি তুলে নিয়ে চলে যাবে। বিক্রয় ও হস্তান্তর এই জাতীয় অবস্থায় প্রথম কিস্তি দেওয়ার পরেই ক্রেতার ইচ্ছা মতো ওই পণ্যটি বিক্রয় করা হয়, অধিকার আছে। এই জাতীয় অবস্থায় ধর ধর আমি একটা আইফোন কিনে আনলাম দোকান থেকে, আমি প্রথম ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি, মালিকানায় পেয়ে গেছে, আমি চাইলে ওইটাই কাউকে বেচে দিতে পারি, ওইটাই ফোনটা আমি কাউকে বেচে দিতে পারি, কি বললাম? এটা পাওয়ার আমার আছে, মালিকানা তো আমি। কোনো জিনিসের মালিক যদি আমি হই তাহলে ওই জিনিসটা নিয়ে যা খুশি করতে পারি, ফোনটাকে নিয়ে তুলে আছাড় মারতে পারি, বুঝতে পারলি, যা খুশি করতে পারি, মালিকানা আমি, ঠিক আছে তো। কিন্তু এখানে তুই যা খুশি তাই করতে পারবি না। বলছে এই জাতীয় অবস্থায় পণ্যটি শেষ কিস্তি দেওয়ার আগে পর্যন্ত ক্রেতার ওই পণ্যটি বিক্রয় করার বা ওটা যদি ভাড়া নিলি তুই বিক্রি করার অধিকার আছে? অধিকার নেই। তাহলে এই কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে তো। তো দেখ কটা কোশ্চেন হলো আমাদের আর কটা কোশ্চেন বাকি আছে? হ্যাঁ, সে বাবা শুনে যাবো এদিকে টাইম। ঠিক আছে। আর কটা কোশ্চেন বাকি আছে, বাট আজকে পড়াবো না, আর দুটো কোশ্চেন বাকি আছে, যেটা পরের ক্লাসে পড়ে যাবে, দুটো কোশ্চেন পরের ক্লাসে পড়ে যাবে, পড়াবো।